দর্শক, আমি অরবিন্দ, আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলা এই দুটোই একসময় কংগ্রেসের গড় নামেই কিন্তু খ্যাত ছিল। এই মালদা এবং মুর্শিদাবাদ জেলায় সেই কি কংগ্রেসের হাত চিহ্ন আদৌ ফুটে উঠবে, এটাই লাখ টাকার প্রশ্ন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রকে নিয়ে যদি আমরা বিশেষ করে মুর্শিদাবাদ জেলার কথা যদি বলি, প্রথমে মুর্শিদাবাদ জেলায় মোট 3টে লোকসভা কেন্দ্র আছে। একটা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, একটা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং বহরমপুর লোকসভা কেন্দ্র। বহরমপুর লোকসভা কেন্দ্র এবং মালদা জেলা নিয়ে আমরা অলরেডি প্রতিবেদন করেছি। দর্শক, আপনারা চাইলে কিন্তু কেউ যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলের ভিডিও অপশনে যাবেন এবং দেখে নেবেন। আমরা ফিরে আসি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আসলে কী নিয়ে আলোচনা করব, এখানে কোন দলের পাল্লা ভারী আমাদের দেখতে হবে। 2009 সালে কোন দলের পাল্লা ভারী ছিল, 2014 সালে কোন দলের পাল্লা ভারী ছিল এবং 2019 সালে কোন দলের পাল্লা ভারী ছিল এবং 2021 সালে যে অ্যাসেম্বলি ইলেকশনটা হয়েছে, বিধানসভার যে ভোট, সেই বিধানসভা ভোটের কোন দলের পারফরমেন্স কীরকম। এবং আমরা দেখব এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রেরই ডেমোগ্রাফি কীরকম, কোন মানুষ মানে কী কাস্টের কী ধর্মের মানুষের পার্সেন্টেজ, কোন ধর্মের মানুষের পার্সেন্টেজটা বেশি। আপনারা জানেন, আমরা যদি প্রথমেই আসি ডেমোগ্রাফির কথায়, আপনারা জানেন যে 2011 সেন্সাস অনুযায়ী আমরা যদি দেখি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মুসলিম পার্সেন্টেজ ভোটের কিন্তু সব থেকে বেশি। মানে এই মুর্শিদাবাদ জেলাটাকে যদি আপনারা দেখেন যে আসলে এটা সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠ জেলা। মুসলিম ভোট পার্সেন্টেজ যদি দেখি আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে, তাহলে দেখব আমরা 68.5%, মানে 68.5%। আমরা যদি এসসি শিডিউল কাস্ট পার্সেন্টেজ দেখি, ভোট পার্সেন্টেজ 10.2%। আমরা যদি এসটি শিডিউল ট্রাইব পার্সেন্টেজ দেখি, তাহলে 1.3% বা 1.3%। মুসলিম ভোটটার পার্সেন্টেজটা এতটা বেশি থাকায় মুসলিম ভোটটা আসলে যে দলের দিকে ঝুঁকে পড়বে বা যে দলকে ভরসা করতে পারবে বা যে দলকে সমর্থন জানাবে, সে দলই যে জিতবে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে, এটা বলার কোনো বাহুল্য রাখে না। আমরা যদি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রুরাল ভোটার্স আর আরবান ভোটার্স দিয়ে দেখি, আপনারা জানেন যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কী থাকবে, রুরাল ভোটার্সেরই পার্সেন্টেজ বেশি থাকবে। রুরাল ভোটার্স গ্রামের মানুষের সংখ্যায় বেশি, 93.6%। আর আরবান ভোটার্স যদি দেখি, শহুরে ভোটারদের কথা, তাহলে 6.4%। আমরা যদি এবার দেখি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে 2009 সাল থেকে 2019 সাল অবধি কারা কীরকম, কোন দল কীরকম পারফরমেন্স করেছিলেন। আমরা প্রথমে আসি 2009 সালে। 2009 সালে যখন লোকসভা নির্বাচন হয়, তখন কিন্তু কংগ্রেস প্রার্থী সেই সময় আব্দুল মান্নান হোসেন বলে, আপনারা জানেন হয়তো, কংগ্রেসের নেতা, বরিষ্ঠ নেতা, তিনি জিতেছিলেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে। কত পার্সেন্টেজ ভোট পেয়ে? 47.2%। আর সেই সময় 2009 সালে বিজেপি পেয়েছিল মাত্র 4% ভোট, আর সিপিএম পেয়েছিল 43.8%, মানে প্রায় 44%, 44%। মানে মূলত 2009 সালে লড়াইটা হয়েছিল এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে। এখন যদিও এইবারের যে লড়াই, সেটা বাম কংগ্রেস জোট মিলে একসাথেই। আমরা যদি এরপরে 2014 সালের ইলেকশনের রেজাল্টটা দেখি, 2014 সালের লোকসভার ইলেকশন, তখন আমরা দেখব আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তখন পেয়েছিল 31.7%, মানে প্রায় 32%। আমরা যদি বিজেপির পার্সেন্টেজ দেখি, তাহলে 7.8%, 7.8%, মানে 2009 সালে যেটা ছিল 4%, সেটা 7.8% হয়েছে। আমরা যদি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দেখি পার্সেন্টেজ, ভোট পার্সেন্টেজ 22.4%, মানে 22.5% প্রায়। আর সিপিএমের পার্সেন্টেজ হয়েছিল 33.2%, 33.2%। তাহলে এবারেও দেখা গেল 2014 সালের লড়াইটা আসলে হলো বাম এবং কংগ্রেসের মধ্যেই, সিপিএম এবং কংগ্রেসের মধ্যে। এবং এইবারে 2014 সালে কিন্তু যে জিতলো, যে দল জিতলো, সেটা হচ্ছে সিপিএম প্রার্থী। সিপিএমের প্রার্থী কি নাম? বদরুদ্দিন খান, তিনি সাংসদ হলেন। এবার যদি আমরা 2019 লোকসভায় আসি, 2019 লোকসভা নির্বাচনে আমরা দেখলাম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভোট পার্সেন্টেজ পেল 26.3%, আর বিজেপি পেল 17.2%। আপনারা লক্ষ্য করবেন বিজেপির ভোট পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে বাড়ছে, 4%, 7.8%, 17.2%, মানে সেই 2009 থেকে আস্তে আস্তে দেখা গেল 2019-এ 17.2% হলো। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেল 22.04% থেকে 42%, মানে 42%। সেই 42% ভোট পেয়েই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খান, তিনি সাংসদ হলেন এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে। আর সেই 2019 লোকসভা কেন্দ্রে সিপিএম ভোট পার্সেন্টেজ কিন্তু 12.6%।
মানে সিপিএমের লক্ষ্য করা যাচ্ছে 2009 থেকে যদি আমরা 2019 সালে দেখি, 19 সাল অবধি সিপিএমের ভোট পার্সেন্টেজ কিন্তু আস্তে 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 সেই 43.8%, মানে 44% থেকে আস্তে আস্তে দেখা গেল 12.6%, মানে প্রায় 13%-এর কাছাকাছি এসে পৌঁছালো। তাহলে লড়াইটা আসলে 2019 সালে আবার লড়াইটা হয়েছিল কার মধ্যে? কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে। তৃণমূল জিতেছিল। আর 2021 সালের বিধানসভা নির্বাচন যদি আমরা দেখি, আপনারা জানেন যে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রেই 60টা করে বিধানসভা। সেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যদি আমরা 60টা বিধানসভা দেখি, তার মধ্যে ভগবান গোলা, রানীনগর, হরিহরপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর, এই 6টাতেই কিন্তু বিধানসভায় জিতেছিল তৃণমূল কংগ্রেস। আর একটি মাত্র বিধানসভা মুর্শিদাবাদ, সেখানে কিন্তু জিতেছিল বিজেপি। মানুষ বলছে, তবুও মানুষ বলছে যে বাম কংগ্রেস কিন্তু লড়াই দিতে পারে। কেন বলছি দর্শক? যেহেতু এবারের 2024-এর লোকসভা ইলেকশন, বাম কংগ্রেস জোট মিলেই লড়াই হবে। জোট মিলেই যেহেতু লড়াই হবে, তাহলে জোট মিলে লড়াই হওয়ার কারণে 26.3% আর 12.6% যদি আমরা 2019-এর ডাটাটা দেখি, তাহলে কিন্তু হচ্ছে 38.9%, মানে প্রায় 39%। আর তৃণমূল পেয়েছিল 42%। তাহলে সেই জায়গা থেকে কিন্তু লড়াইটা হতে পারে বাম কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের। এবার বলা যাচ্ছে না, কারণ যেভাবে বাইনারি হচ্ছে, ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, সেখানে কিন্তু মানে হিন্দু ভোটটা যদি পুরোটাই কনসলিডেট হয়ে যায় এবং কনসলিডেটেড হয়ে সমস্ত ভোটটা যদি পড়ে কার উপরে? বিজেপির কাছে যদি পড়ে, পদ্মফুলে যদি পড়ে, তাহলে দেখা যাবে যে বাম কংগ্রেসের ভোট কিন্তু অনেকটাই কমে যাবে। কারণ দেখা যাবে সংখ্যালঘু ভোটটা কোথায় পড়বে? গিয়ে তৃণমূলের কাছে পড়বে। কারণ যেভাবে বাইনারি হচ্ছে, এবং মুর্শিদাবাদে এই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটলো রেজিনগরে, শক্তিপুরে, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে বাইনারি করার চেষ্টা করছে। এতে করে জিতবেন কিন্তু তখন দেখা যাবে যে তৃণমূল কংগ্রেসে। এবার দেখা যাক বাম কংগ্রেস কতটা লড়াই দিতে পারে। কিন্তু যদি মানুষ যদি বাইনারিতে না পা দিয়ে আগের যেরকম ভোট পার্সেন্টেজ ছিল সেই ভোট পার্সেন্টেজ অনুযায়ী হয়, কিন্তু তাহলে কিন্তু জিততেই পারেন তৃণমূল কংগ্রেসকে ছাপিয়ে বাম কংগ্রেস প্রার্থী। এবার আমরা ফিরে আসি, এতক্ষণ ধরে আলোচনা করলাম, কিন্তু এই 2024 লোকসভা নির্বাচনে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে কোন দলের কে দাঁড়িয়েছেন এইবারের 2024 লোকসভা আসন নির্বাচনে একটু বলে দিই। সিপিএম থেকে দাঁড়িয়েছেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সিপিএম থেকে মোহাম্মদ সেলিম। আপনারা জানেন মোহাম্মদ সেলিম দীর্ঘদিনের নেতা, বাম নেতা, এবং পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে যে বামফ্রন্ট এবং আমাদের যে পশ্চিমবঙ্গে যে রাজ্য সিপিআইএমের হর্তাকর্তা বলা যেতে পারে, যিনি আর কি অভিভাবকের কাজ করছেন এই মুহূর্তে সিপিএমের। আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে 2024 এবার দাঁড়িয়েছেন আবু তাহের খান, আর বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ। এবার দেখার বিষয় হচ্ছে এই গৌরীশঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী আদৌ কি এখানে জিততে পারবেন কি না। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে বাম প্রার্থীরা কি বলে? বাম প্রার্থীরা বলে আমরা ধর্মনিরপেক্ষ, কিন্তু দেখা গেল সেই বাম প্রার্থীদের সো কল্ড সেই ধর্মনিরপেক্ষ বাম প্রার্থী দেখা গেল মোহাম্মদ সেলিমকেও সেই মুসলিম অধ্যুষিত এলাকাতেই দাঁড়াতে হলো। সেখানে তো মোহাম্মদ সেলিম বাদ দিয়ে অন্য কোনো প্রার্থী যে হিন্দু নামের সাথে জড়িত এরকম প্রার্থী দিতে পারতেন বাম প্রার্থী, বাম কংগ্রেস মিলে, কিন্তু সেখানে দেখা গেল না, মোহাম্মদ সেলিমকেই প্রজেক্ট খোলা হলো। কেন করা হলো সেটা বাম কংগ্রেস জবাব দিতে পারবে। কিন্তু দেখা গেল যেহেতু সিপিএমের প্রার্থী বাম কংগ্রেস প্রার্থী হলেন মোহাম্মদ সেলিম, সেই জায়গা থেকে দেখা যাক এখন মোহাম্মদ সেলিমের উপর ভরসা রাখে নাকি তৃণমূলের উপর, নাকি পুরো বাইনারি হয়ে তৃণমূল বিজেপি ভাগাভাগি হয়ে গেল, মাঝখান থেকে তৃণমূল বেরিয়ে গেল আর বাম কংগ্রেস শূন্য হয়ে গেল, মানে সিট পেল না, জিততে পারলো না। এটাই দেখার। দর্শক, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। কিন্তু হ্যাঁ, বলতে পারেন যে এই মুহূর্তে কার জেতার সম্ভাবনা মনে হচ্ছে? হ্যাঁ, আমার মনে হচ্ছে যে বাম কংগ্রেস প্রার্থী কিন্তু জিততে পারেন, যদি বাইনারি না হয়। মোহাম্মদ সেলিম জিততে পারেন যদি বাইনারি না হয়। কিন্তু দর্শক, আপনারা কি মনে করছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কমেন্ট বক্স খোলা রইল, আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।